সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবং ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সাধারণ মানুষকে হত্যার পর ট্রাম্প এখন বলছেন যে তিনি ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজি আছেন। এমনকি ইরানের নেতৃত্ব নাকি রাজি হয়েছে কথা বলার জন্য। হঠাৎ কি মনে হচ্ছে না এই যুদ্ধের দামামার মধ্যে ট্রাম্প একটু নরম সুরে কথা বলছেন? কেন? এখানেই রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র যে সমরাস্ত্র মজুত করেছে ইরানের বর্ডারের আশপাশে এবং ইসরায়েলে, এবং রণতরীতে যে অস্ত্র নিয়ে এসেছে, বলা হচ্ছে সেগুলো ফুরিয়ে যাচ্ছে। আমি আলোচনা করব ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র আর কতটুকু অবশিষ্ট আছে এবং কেন যুক্তরাষ্ট্র এই শঙ্কা প্রকাশ করছে, এবং ইরান এই যুদ্ধের মধ্য দিয়ে আর কোনো কিছু জয়লাভ করা সম্ভব কিনা, বা এখান থেকে তারা আসলে জয়ী হওয়া সম্ভব কিনা। যে ক্ষতি তাদের হয়েছে, নেতৃত্বের যে তাদের মৃত্যু ঘটেছে, এখান থেকে তাদের জয়ী হওয়া সম্ভব কিনা, এমনকি ইরান প্রতারণার শিকার কিভাবে হয়েছে সেটা, আঞ্চলিক যুদ্ধের যে শঙ্কা সেটা নিয়ে কথা বলবো, ইরানের পাল্টা যুদ্ধ কতটা কার্যকর সেটা নিয়েও বলবো, ইরানের সামনে যে দুটি পথ এখন খোলা রয়েছে এবং সেখান থেকে কোন পথটি বেশি কার্যকর, পাশাপাশি ইরানের ইসলামী রিপাবলিক টিকবে কিনা, অর্থাৎ ইরান কি এই যে কাঠামোর মধ্যে তারা টিকে রয়েছে সেই কাঠামো থাকবে নাকি আমেরিকার পছন্দের কোনো সরকার এখানে বসবে, সেসব নিয়ে আমি আলাপ করব। প্রথমত, ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্র আসলে কতটুকু গোলা বারুদ এখানে মজুত করেছে সেটা আসলে তারা জানে না। তবে এই গোলা বারুদের যে মজুদ সেটা ফুরিয়ে যাওয়ার শঙ্কা করছে, এবং যে জন্য ট্রাম্প খুব দ্রুত হামলাটা চালিয়ে ইরানে ভালো একটা ম্যাসাকার তৈরি করে এবং তাদের নেতৃত্বকে শেষ করে দিয়ে নতুনভাবে তাদের সঙ্গে আলাপ করে তারা যেটা ইম্পোজ করতে চায় সেটা করার চেষ্টা চালাচ্ছে। দেখেন, ট্রাম্পের বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা ইরানে, প্রথম হামলাতেই কিন্তু তারা সফল। কিভাবে সফল? তারা ইরানের অন্তত 48 জন শীর্ষ নেতাকে হত্যা করে ফেলেছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি রয়েছেন। এর বাইরেও ইরানের রেভলিউশনারি গার্ডের যে কমান্ডার, পুলিশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান, এর বাইরেও আরও অনেকজন রয়েছে যারা ইরানের এই সমরযুদ্ধে নীতি পরিচালনা করার জন্য, কিংবা সমরযুদ্ধে আপনার দিক নির্দেশনা দেওয়ার জন্য, কিংবা আমেরিকার সঙ্গে একেবারে মুখোমুখি লড়াইয়ের জন্য যাদেরকে খুব জরুরি ছিল, এরকম 48 জনকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। এখন এখানেই ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের প্রতারণাটা দেখা যাচ্ছে কিভাবে। দেখেন, এই হামলা যখন হয়েছে বা যখন এই যেখানে বৈঠক করছে ইরানের শীর্ষ নেতৃত্বরা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির যে বাসভবন, সেখানে যে যে দুর্গ হিসাবে খ্যাত, সেখানে যে বৈঠক করছে, এটা আসলে তখনও যুদ্ধ শুরু হওয়ার কিংবা ইরানে হামলা চালানোর কোনো লক্ষণ ছিল না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিক থেকে বলা হচ্ছে যে আমরা এখনও চুক্তি করতে কিংবা আলোচনার জন্য বসতে রাজি, অর্থাৎ হামলার কোনো কথাবার্তা তখনও হচ্ছে না, কিন্তু যুদ্ধের দামামা চলছিল, বাজছিল, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। ইরান তখনও বুঝে উঠতে পারেনি যে তারা বৈঠক করবে এবং সেখানে হামলা চলবে। তারা বসেছে কিভাবে এই চুক্তিটি করা যায়, কেননা যুক্তরাষ্ট্রকে স্টপ করতে হলে বা এই হামলা থেকে রক্ষা পেতে হলে ইরানকে আসলে এই চুক্তিটি করতে হইতো। যখনই তারা বসেছে, বেইমানি করে, প্রতারণা করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলাটা চালানো, এবং হামলাটা এমন ন্যাক্কারজনকভাবে চালিয়েছে বা তাদের দিক থেকে বললে এত নিখুঁতভাবে চালিয়েছে, তারা আসলে সফল। প্রথম হামলাতেই তারা একেবারে সফল হয়ে গেছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে সেখানেই ধ্বংস করে দেওয়া গেছে। তবে ইরানের অনেক নেতা গত কয়েক বছর ধরে নিহত হয়েছেন, ইরান এগুলোর ব্যাকআপ তৈরি করেছে, এখনও রয়েছে, কিন্তু সেটা কি আয়াতুল্লাহ আল খামেনি কিংবা রেভলিউশনারি গার্ডের যে কমান্ডার কিংবা পুলিশের গোয়েন্দা বিভাগের যে প্রধান, তাদের মতো কি? একেবারেই না। অর্থাৎ এখানে ইরানের বড়সড় ক্ষতি হয়ে গেছে। আমি একটু দেখি যে ওয়াশিংটন পোস্ট আসলে রিপোর্টে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার সমরাস্ত্র মজুদের কথা বলছে, ইরান যুদ্ধের জন্য ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের যে সমরাস্ত্র রণতরী করে হেলিকপ্টারে করে তাদের ঘাঁটিগুলোতে নিয়ে গেছে এবং বিভিন্ন নৌঘাঁটিতে নিয়ে গেছে, সেগুলোর আসলে আর কতটুকু রয়েছে। পেন্টাগনের ভাষায় যাকে বলে ম্যাগাজিন ডেপথ বা সমরাস্ত্রের মজুদ, তার সঠিক পরিমাণ গোপন রাখা হয়েছে। তবে বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলছেন, ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো একের পর এক সংঘাতের ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুতে টান পড়েছে।
স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো বলেন, আমরা যে গতিতে এগুলো ব্যবহার করছি সেই গতিতে নতুন তৈরি করা সম্ভব হচ্ছে না বা সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে এবং নাইজেরিয়ার মতো দেশগুলোতে যে হারে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাতে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে টিকে থাকা কঠিন হতে পারে। সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটি বেকা ওয়াসার সতর্ক করে বলেন, চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রথম সপ্তাহে এই ধরনের সমরাস্ত্র ফুরিয়ে যেতে পারে। ফলে ইরান মিশনে এই সমরাস্ত্রের অতি ব্যবহার পেন্টাগনকে দুশ্চিন্তায় ফেলেছে। পেন্টাগন হলো আমেরিকার যে প্রতিরক্ষা যেখান থেকে পরিচালিত হয়, আমেরিকার যে বাহিনীগুলো রয়েছে সেগুলো যেখান থেকে পরিচালিত হয়, সেখানকার সেই সদর দপ্তরই হইল এই পেন্টাগনে। অর্থাৎ এই পেন্টাগন এখন দুশ্চিন্তায় রয়েছে, তাদের সমরাস্ত্র শেষের পথে কিংবা ফুরিয়ে যাচ্ছে এরকম দুশ্চিন্তায় রয়েছে। তাই তারা খুব তাড়াতাড়ি এই যুদ্ধটা শেষ করতে চাচ্ছে, বা এটা এখন যতটুকু ক্ষতি করছে এটা আমেরিকার একটা বিজয়। তবে এখান থেকে যদি নেগোসিয়েশন তৈরি করতে না পারে আমেরিকা, ইসরায়েল এখানে বড়সড় বিপদে পড়বে। ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে চালানো হামলায় ইসরায়েলি বাহিনী সরাসরি যুক্ত থাকায় যুক্তরাষ্ট্রের উপর চাপ কিছুটা কমেছে। আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে ইসরায়েলেরও কিন্তু কিছু সমরাস্ত্র রয়েছে এবং যেগুলো এখানে ব্যবহার করতে পারে। তবে ইসরায়েলের নিজস্ব মজুদ নিয়েও উদ্বেগ রয়েছে। ইসরায়েলের যে মজুদ, তারা কিন্তু এর আগে 12 দিনের যুদ্ধ করেছে, সেখানে মেরেছে। আর এই যে মাঝখানে যে গ্যাপ, এখানে কতটুকু তারা ডেভেলপ করতে পেরেছে, কতটুকু তারা নতুন করে তৈরি করতে পেরেছে। একজন মার্কিন কর্মকর্তার মতে ইসরায়েলের কাছে আরও 3 ইন্টারসেপ্টর এবং বিমান থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ বর্তমানে বেশ কম। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র, লঞ্চার, ড্রোন, বিমান ঘাঁটিতে পিন পয়েন্ট হামলা চালাচ্ছে। তবে ইরান এখন পর্যন্ত বড় ধরনের পাল্টা আঘাত করেনি, যার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ইরানের যে মজুদ সেটাও স্পষ্ট না কত। তবে ইরান যেভাবে রয়ে সয়ে হামলা চালাচ্ছে, মনে হচ্ছে যে তাদের শত্রুর চেয়ে কিংবা তাদের প্রতিপক্ষের তুলনায় তাদের কাছে এখনো বেশি অস্ত্র মজুদ রয়েছে, এবং এটাই পেন্টাগনকে এবং আমেরিকা এবং ইসরায়েলকে এবং তাদের মিত্রদেরকে চরম দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে, যেটা ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে উঠে এসেছে। ইসরায়েলি বাহিনীর সাবেক মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, ইরান এ পর্যন্ত যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুটতে পেরেছে তাতে আমি খুব একটা বিস্মিত হইনি। শেষ পর্যন্ত এটি একটি সংখ্যার লড়াইয়ের রূপ নেবে। আমাদের কতগুলো ইন্টারসেপ্টর আছে বনাম তারা কতগুলো ক্ষেপণাস্ত্র ছুটতে পারছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা সপ্তাহ জুড়ে বা প্রয়োজনে আরও দীর্ঘ সময় চলবে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মজুদ ব্যবহার করবে কিনা তা নিয়েও ভাবছে। অর্থাৎ পেন্টাগনের দুশ্চিন্তা এবং ট্রাম্পের তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে তাদের সমরাস্ত্রে এবং ইসরায়েলের যে সমরাস্ত্র সেটা নিয়ে এক ধরনের টান রয়েছে, এবং এই যুদ্ধ যদি 1 মাসের বেশি সাস্টেন করে বা 1 মাসের বেশি যদি টিকে যায়, বা ইরান যদি 1 মাসের বেশি লড়াই করে, বড় সড় বিপদে পড়বে আমেরিকা এবং তাদের মিত্র ইসরায়েল। এখানে আরেকটা জিনিস, যে আঞ্চলিক যুদ্ধের শঙ্কা রয়েছে কিনা। দেখেন, ইরান এখন পর্যন্ত সেই অর্থে যদি হামলাটা চালিয়েছে, ইসরায়েলে কিছু হামলা চালিয়েছে, কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, অল্প কিছু সংখ্যক মানুষ মারা গেছে। তবে তারা দুবাই, সৌদি আরব, বাহরাইন, কাতার এবং আমেরিকার আরও যে সব মিত্র দেশগুলো রয়েছে, কুয়েত, সেগুলোতে হামলা চালাচ্ছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের এয়ারপোর্টে, আবুধাবির এয়ারপোর্টে এবং আলজেবেল বন্দরে তারা ব্যাপক হামলা চালিয়েছে। কয়েকজন মারাও গেছে, আমি যতটুকু জেনেছি 3 জন মারা গেছেন। এই 3 জন মারা গেছে যেটা বড় কথা না, তারা কিন্তু হামলা চালাচ্ছে এবং দুবাইকে খুব ভালোভাবে টার্গেট করেছে, বাহরাইনকে খুব ভালোভাবে টার্গেট করেছে। বাহরাইনটা আপনাদের মনে রাখা দরকার ইসরায়েলের প্রতিবেশী দেশ। সেই জায়গা থেকে তারা এই হামলাগুলো চালিয়ে এখন ট্রাম্প এবং ইসরায়েল এই তাদের মিত্র দেশগুলোকে, যেখানে ইরান হামলা চালাচ্ছে, তাদেরকে উত্তেজিত করে দিচ্ছে যে ইরান তোমাদের উপর হামলা চালাচ্ছে, তোমরা এটার প্রতিক্রিয়া জানাও। কিন্তু ইরানের উপর হামলা চালিয়ে যখন তাদের নৌঘাঁটি, যুক্তরাষ্ট্রের যখন ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে তারা পাল্টা হামলা চালাচ্ছে। পাশাপাশি তারা এই আমেরিকার মিত্র দেশগুলো, যারা আমেরিকাকে সমর্থন দিচ্ছে, সেই দেশগুলোতে হামলা চালাচ্ছে, কিন্তু ইরানের বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করে দিচ্ছে, যার ফলে একটা আঞ্চলিক যুদ্ধ এখান থেকে সংঘাত বা আঞ্চলিক সংঘাত তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা জেগেছে বলে মনে হচ্ছে। ইরানের এই পাল্টা যুদ্ধ কতটা কার্যকর? দেখেন, ইরান খুব
তাদের তো একেবারে নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে, যে যারা আছেন প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি আসলে সে অর্থে সাংবিধানিকভাবে বা রাষ্ট্রীয় যে কাঠামো বা তার যে শক্তি বা পাওয়ার বা তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে খুব আহামরি ক্ষমতাবান না। ইরান যদি একজনকে এখন আয়াতুল্লাহ আল খমিনির জায়গায় আলী রেজাকে বসিয়েছেন এবং আরও দুজনকে রেখেছে ওই পরিষদ সদস্যে, নিরাপত্তা পরিষদ সদস্যে, অর্থাৎ তারা এখন কিভাবে লিড করেন, তারা কি ওই চুক্তির দিকে যান নাকি হচ্ছে তারা যুদ্ধটা কন্টিনিউ করবেন, সেটা এখন বড় প্রশ্ন হয়ে থাকছে। অর্থাৎ তাদের এই যে হামলা অন্তত কার্যকর না হইলেও যে আমেরিকার যে মিত্র বা ইসরায়েলের যে মিত্র দেশগুলো এখানে মিডল ইস্টে রয়েছে তাদেরকে কিন্তু একটা চরম শঙ্কার মধ্যে ফেলেছে। এবং আপনি দেখেন দুবাই, আপনার কুয়েত, কাতার, তারপরে হচ্ছে সৌদি আরব এতদিন ধরে এগুলোকে শান্তিপূর্ণ দেশ হিসেবেই তারা বিশ্বব্যাপী বিজ্ঞাপন করে আসছে, কিন্তু তাদের সেই শান্তি এখন আর রইল না। অর্থাৎ যেই শান্তির বাণী বিক্রি করে এই দেশগুলো টিকে রয়েছে এবং এই দেশগুলোতে ব্যবসার সম্প্রসারণ এবং অনেক দেশ থেকে মানুষ এসে নাগরিকত্ব কিনেছেন এই দেশগুলোতে, তারা কিন্তু এখন চরম উদ্বেগের মধ্যে পড়েছেন। আমার অনেক আত্মীয় রয়েছেন সেখানে, তারা উদ্বেগের মধ্যে রয়েছেন, তারা বলছেন সুযোগ পেলেই তারা বাংলাদেশে ফিরে আসবেন, এরকম তারা বলাবলি করছেন। ইরানের সামনে মূলত দুটি পথ খোলা এবং এই দুটি পথের তারা কোনটা বাছাই করবে, এর মধ্যে একটি হলো তারা যুদ্ধ কন্টিনিউ করা। যদি তারা যুদ্ধ কন্টিনিউ করতে পারে, অন্তত গুলির মুখে গুলি চালাতে পারে, অর্থাৎ অস্ত্রের মুখে অস্ত্র চালাতে পারে, সেই ক্ষেত্রে যেহেতু আমেরিকা ভিনদেশ থেকে তাদের অস্ত্র এনে এখানে যুদ্ধ করছে, যদি ইরানের কাছে যথেষ্ট মজুদ থাকে এবং তারা যদি আমেরিকার বিরুদ্ধে একেবারে মাসব্যাপী যুদ্ধ চালিয়ে যেতে পারে, এই যুদ্ধ যদি মাস পার হয় আমেরিকা চরম দুশ্চিন্তার মুখে পড়বে। একেবারে মানে তারা এখানকার যে সমরাস্ত্র মজুদ এবং আমেরিকা ইউএন দিয়ে বিশ্বের অন্যান্য দেশ দিয়ে আলোচনা বসার জন্য চরমভাবে চাপ দিয়ে যাবে, যেই চাপ ইতিমধ্যে ট্রাম্পের গলা থেকে বের হয়েছে এবং কিছুটা নরম সুর মনে হচ্ছে, কিন্তু ইরানের অনেক মানুষকে হতাহত করার পর সে এই নরম সুরে কথা বলছেন। অর্থাৎ একটা পথ হইল যুদ্ধ কন্টিনিউ করা, আরেকটা পথ হইল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে তাদের যে ক্ষতি করেছে সেই ক্ষতি মেনে নিয়ে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করে তারা যেভাবে চুক্তি করতে বলে সেখানে নিজেদেরকে দেন দরবার করে যতটুকু নিজেদের জন্য আদায় করে নিয়ে এই চুক্তি করে ফেলা যায়, সেই ক্ষেত্রে যুদ্ধ বন্ধ করা যায় বা যুদ্ধবিরতি দেওয়া যায়, যেটা করা যায় সেটা করে এক ধরনের চুক্তি করে ফেলা। এই দুই পথের একটি পথেই হাঁটতে হবে ইরানকে, এর বাইরে আরও অনেক পথ রয়েছে, তবে মূল দুই পথ হইল এটা, যুদ্ধ কন্টিনিউ করা এবং যুদ্ধ কন্টিনিউ করলে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী বড় সড়ো ক্ষতির মুখে পড়তে পারে, ইরান ধ্বংস হয়ে যেতে পারে, ইরানের মানুষের জীবন একেবারে শঙ্কার মুখে পড়তে পারে, তারা হতাহতের প্রচুর মানুষ হতাহতের শিকার হইতে পারে, তাদের যে স্ট্রাকচার রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে, ইরান দীর্ঘমেয়াদী এত পরিমাণে ক্ষতি হইতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে, সেটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ইসলামিক রিপাবলিক কি টিকবে? যদি আয়াতুল্লাহ খমিনির বেস করা যে নেতৃত্ব, বর্তমান প্রেসিডেন্ট সহ এখন যে প্রধান ধর্মীয় গুরু হিসাবে যাকে আয়াতুল্লাহ আল খমিনির জায়গায় যাকে বসানো হয়েছে এবং যে নিরাপত্তা পরিষদে যে তিনজনকে এনেছে, তারা যদি সেই আয়াতুল্লাহ আল খমিনির সেই মতাদর্শে চলাফেরা করেন বা সেই ইসলামিক রিপাবলিকের যে তাদের যে কনস্টিটিউশন রয়েছে সেটা মতো যদি তারা চলেন এবং যদি মাথা নত করে হলেও যদি এই সরকার বলে যে যে আমরা আমাদের এই যে শাসন কাঠামো এটা থেকে বের হব না, সেটার ভিত্তিতেও যদি তারা চুক্তি করে, সেক্ষেত্রে তাদের এই ইসলামিক রিপাবলিক টিকবে। অন্যথায় যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ চলে, ইরানের বহু মানুষ হতাহত হবে, সেই ক্ষেত্রে এই নেতৃত্বে যারা রয়েছেন তারা হতাহত হয়ে গেলে বা তারা হত্যাকাণ্ডের শিকার হইলে, নিহত হইলে, সেই ক্ষেত্রে আসলে এই ইসলামিক রিপাবলিকের ঝান্ডা কার হাতে থাকবে সেটা নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ ইসলামিক রিপাবলিক দীর্ঘমেয়াদী যুদ্ধ বলেন, চুক্তি বলেন, সব কিছুতেই ইসলামিক রিপাবলিক হুমকির মুখে রয়েছে এবং আমেরিকা যদি তাদের সঙ্গে চুক্তি করে তারা তাদের পছন্দ মতো সরকারকে এখানে বসাবে। অর্থাৎ এই যুদ্ধ যদি ইরান কোনোভাবে কন্টিনিউ করতে পারে এবং তাদের গোলা বারুদের মজুদ যদি একেবারে যুদ্ধ করার মতো 1 মাস 2 মাস যুদ্ধ করার মতো থাকে, সেই ক্ষেত্রে সম্ভবত তারা আমেরিকাকে খুব বড় একটা চ্যালেঞ্জ দিতে পারে। অন্যথায় তারা আমেরিকা যেটা চাইবে, যেভাবে চুক্তি করতে বলছে সেটা মেনে নিয়েই তাদেরকে চুক্তিটা করতে হবে, সেটা তাদের মাথা নত একটা পরাজয় হিসেবেই অনেকেই দেখছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।